ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি জহির সাগর, আর আমার সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের দুজন ভারোত্তোলক মাবি আক্তার সীমান্ত ও সাখাওয়াত হোসেন প্রান্ত। দুজনকেই অনেক স্বাগত, আমাদের শুভেচ্ছা আমাদের এখানে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকে। শুরু করতে চাই আসলে আপনাদের নতুন অধ্যায় দিয়ে। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন খুবই সম্প্রতি সময়। আমরা পেছনে গল্পটা শুনতে চাই, যেহেতু লেডিস ফার্স্ট, আমরা আপুকে দিয়ে শুরু করতে চাই। জীবন সঙ্গী টাইমটা খুবই শর্ট, কারণ আমরা বিয়ে করেছি আপনার 1.5 মাসের কাছাকাছি। আমাদের লাইফটা মাত্র শুরু জীবন সঙ্গী হিসেবে। আর সচিত্র বলবো যে খেলার সময় পার্টনার হিসেবে এবং একজন গেম পার্টনার, একজন কলিগ বলি। আমরা একই বাহিনীতে চাকরি করি, বাংলাদেশ আনসারে চাকরি করি দুজনই। তো বলবো যে খুবই সাপোর্টেড ছিল। কোনো কিছুর প্রয়োজন হলে বললে এটা একটু করে দিবেন, উনি করে দিতেন কোনো কিছু। কিন্তু পজিটিভ দিক ছিল ওনার মনে সামথিং কিছু আমার জন্য ছিল। তা আমি আমার সঙ্গে ওনার সবচেয়ে ক্লোজ টাইমটা হয় হচ্ছে 2000 লাস্টের কমনওয়েলথ গেমসে, লাস্ট ইয়ারের কমনওয়েলথ গেমসে আপনার হচ্ছিল ওনার সঙ্গে আমরা একই জায়গায় ক্যাম্প করি। তখন অ্যাকচুয়ালি ওনার মনের ফিলিংসটা উনি আমার কাছে শেয়ার করেন। আমাদের এক বড় আপুর বিয়েতে আমরা একই খেলাধুলা করি। আপুর বিয়েতে প্রোগ্রামে উনি আমার কাছে সরাসরি প্রস্তাবটা রাখেন যে আমি আপনাকে, উনি এর আগে অনেক ইঙ্গিত করেছেন আমাকে, বাট আমি সেটা বুঝেও না বুঝার ভান করেছি, কারণ উনি আমাকে সরাসরি বলেন নাই। তো ওই দিন উনি আমাকে সরাসরি বলেছেন যে আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার বাসায় কথা বলতে পারি। তা আমি বলেছি আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন, এইটুকুই। আর এমনিতে ওনার ভালো লাগা ছিল কত বছর আগে থেকে আমি তা জানি। আসামির কাছ থেকেই স্বীকারোক্তি নেওয়া উচিত। কতদিন ধরে এই আপ্রাণ চেষ্টার পরে অবশেষে মনের বদ্ধ দুয়ার খুলতে পেরেছেন আপনি? 16 সালেতে সাউথ এশিয়ান গেমস হয়, ওই গেমসে আমরা আর্মি স্টেডিয়ামে ক্যাম্প করি। তো ওখান থেকেই ওর সাথে পরিচিত, চেনা জানা, তা আস্তে আস্তে ওখান থেকে ভালো লাগা। তো আপনার ভালো লাগতে লাগতে একসময় ভালো মানে ভেসে ফেলছি আমি, ওকে কিন্তু প্রকাশ করা হয় না এটা। আচ্ছা, কিছু কিছু আমাদেরকে খেলোয়াড় বড় ভাই বা সিনিয়র আপুরা এদেরকে আমি বলছি বিষয়টা। প্রায় 6-7 বছর পরে আপনার আমার এক বড় আপুর বিয়েতে, ওনার বিয়েতে ধর আমি ওনাকে বলি। এই 6-7 বছর শুধু নিজের মধ্যে রেখে দিয়েছিলেন? আপনি ঘুমাইতে পারছেন? পারছি। তো ওনার বিয়েতে বলি, তো তারপরে ফ্যামিলিগতভাবে আস্তে আস্তে আমাদের বিয়েটা হয় আর কি। জাতীয় দলের সতীর্থ অথবা দূর থেকে মাবি আক্তার সীমান্তকে প্রান্ত যেভাবে দেখেছেন, সংসার করার পরে সে এই মাবিয়া আক্তার সীমান্ত কেমন, মানে ওই দুটা মাবিয়ার মধ্যে কেমন পার্থক্য দেখেন? খেলাধুলার দিক থেকে অনেক কষ্ট করে, টাইমলি আসে, সব কিছুই হেভি সিনসিয়ার, অনেক সিনসিয়ার। কিন্তু সাংসারিক দিক থেকে ঘুম থেকে ওটা একটু লেট করে, বুঝছেন, মানে সব কিছু একটু লেট করে, মানে আমাকে সব কিছু করতে হবে, তারপরে উনি সব কিছু করবে। আমার ফার্স্ট টাইম সব কিছু আমাকে করতে হবে, তারপর ওরা সব কিছু করবে। কিন্তু খেলাধুলার দিক থেকে ও ধরেন সব কিছু আগে। ভাইয়া বললো যে আপনি মাঠে যতটা সিনসিয়ার, যতটা টাইম মেনটেন করেন, ফ্যামিলিতে এসেও একটু আরামায়েশ করার লাগে। স্বামী হিসেবে বোধহয় ভদ্রলোক বোধহয় খুব একটা খারাপ না। খারাপ বলা যাবে না, একটু খোঁচা টাইপের মানুষ। কারণ ওই যে আমি একটু, আর স্বাভাবিকলি আমি আমার ক্যারিয়ারটাকে যত সিনসিয়ারলি নিয়েছি, আমি আরামের তো একটা জায়গা খোঁজা উচিত। এর জন্য সংসার জীবনে যে মনে হয়েছে এই 1.5-2 মাসে আমার একটু আরাম হওয়া উচিত, তার জন্য আমি একটু হয়েছি। আর একটু আরামপ্রিয় হওয়াটাই স্বাভাবিক। আর ওনাকে আমার একটা জিনিসের জন্য ভালো লাগা, সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন যে হচ্ছিল উনি কিন্তু প্রচণ্ড রিজার্ভ, উনি খুব কম কথা বলে, এবং যেটা বলে সেটা অনেক ভেবে চিনতে, একটা দুইটা খুব সেকেন্ড ভেবে ভেবে কথা বলে, এত স্লোলি উনি কথা বলে, এবং উনি এত গুছানো, উনি সব কিছু প্রি প্ল্যানিং করে রাখে। আর আমার লাইফে কোনো প্রি প্ল্যানিং নাই। আমি বলবো যে আমার লাইফে এটা হচ্ছে, ওকে এটা হতে দাও, এটা হবে, আচ্ছা সময় আসুক, আমি চলতে থাকি। ওনাকে আমার এর জন্যই হচ্ছিল ওনার লাইফে আমার যাওয়া, যে আমি অনেক কথা বলি, উনি অনেক কম কথা বলে, আমি অনেক চঞ্চল, উনি অনেক গুছানো, আমি অনেক এলোমেলো, উনি অনেক স্তব্ধ হয়ে থাকেন। এবং অ্যাজ এ পার্সোনালিটি যদি আমি বলি, আমাদের স্পোর্টস অঙ্গনে আমি আমার এই 15 বছরে আমি কোনো একজন ছেলের
পার্সোনালিটি ওনার মতো পেয়েছি, মানে এত এত গুড পার্সোনালিটি আমি এত বছরে কারোর মধ্যে পাইনি। তো এর জন্যই অ্যাকচুয়ালি লাইফের সবচেয়ে বড় ডিসিশনটাই ওনার সঙ্গে যাওয়া। কি পার্থক্য মনে হয় এসেছে, যদিও বা আপনাদের বিয়ের সময়টা খুবই কম, মাত্র মাসখানেক? পার্থক্য অবশ্যই এসছে। আগে আমি মনে করব যে আমার একটা রেসপন্সিবিলিটি, একটা ফ্যামিলির রেসপন্সিবিলিটি এসছে আমার কাছে। উনি ওনার মা বাবার একমাত্র ছেলে, তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আর কোনো ছেলে নেই, তো আমি একটাই ছেলের বউ, আমার রেসপন্সিবিলিটি বেশি। এখন আমি আমার লাইফে কখনো আমার মা বাবার প্রতি যে কর্তব্যটা, মানে একদম মা খেয়েছো কিনা, তুমি এটা করেছো কিনা, অসুস্থ হসপিটালে ওষুধ খেয়েছো কিনা, মানে আমার কখনোই থিংটা আসে নাই মাথায় যে তাদেরকে ফোন করে আমার বলতে হবে। এটা একটু টাফ জায়গা যাচ্ছে যে শাশুড়িকে, শ্বশুরকে, ননদকে ফোন করতে হয়, চাস্তো দেবর আছে তাদেরকে ফোন করতে হয়, মানে একটা মেনটেনেন্সের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা আমার ফ্যামিলিতে আমি কখনোই করিনি। তো এখন এই মেনটেনেন্সটা হচ্ছে টাফ টাইম যাচ্ছে আমার, যে সবাইকে খুশি রাখাটা। আর খুব অল্প সময়, তো জানি না কেমন কাটছে, ভবিষ্যৎটা হয়তো বা ইউজ টু হয়ে যাব, ডিফারেন্টই এইটুকুই। আর বলবো শ্বশুরবাড়িতে ট্রেনিংয়ের টাইমে বা খাবার দাবারের আমি তো কোনো কাজ টাজ করি না, আমার শাশুড়ি আম্মাই করেন, আমাকে উনি তেমনভাবে কাজ করতে দেন না, আমি পারি না, এর জন্য আমাকে করতে দেয় না, উনিই করে। তো টাইপটা এইটাই যে হচ্ছে হলো আমার এখন ডিফারেন্ট একটা হচ্ছে একটা ফ্যামিলি সিচুয়েশনের মাঝখান দিয়ে, এইটাই, এই বেশি আর কোনো ডিফারেন্টই যাচ্ছে না। প্রান্ত ভাই দীর্ঘদিন ব্যাচেলর জীবন কাটিয়েছেন, এই ঈদটা আপনি বিবাহিত হিসেবে ঈদটা পার করছেন, কেমন লাগছে? মানে এই ঈদটার গতবারের ঈদ অথবা তারও আগের ঈদগুলো হচ্ছে কেমন ফিল করছেন? যে সময় ব্যাচেলার ছিলাম সেই সময় ধরেন রাত নাই দিন নাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, পিকনিক, 4 দিন পিকনিক, অনেক মজা করতাম। এখন বিয়ে করছি, দেখা যাক ঈদে কি হয়, মানে একটা আশা আছে ভালো কিছু করার আর কি। বাঘ বিড়াল হয়ে যায় বিয়ের পরে। এই বন্ধুর সাথে কি আমি ঘুরতে যাব, স্ত্রী যখন একটু রাগান্বিত দৃষ্টি তাকায় তখন ঠিক আছে আমার যাওয়ার দরকার নেই, আজকে তোমার সাথেই থাকি। প্রান্ত ভাই কি এই টাইপের, নাকি প্রান্ত ভাই আসলে আগের ক্যারেক্টারটা ধরে রেখেছে? না, আসলে এই আমার যখন বন্ধু বান্ধব ফোন দেয় বা বাসায় আসে কোথাও যাব, এটা তো ওর কোনো সে নাই, ও কোনো কিছু বলে না, কোথায় যাচ্ছ অমুক জায়গায় যাচ্ছে, এইটুকুই শেষ, আর কোনো কিছু নাই। এইটাই, এই দিক থেকে ভালো আছে, আমি সব দিক থেকেই ভালো। আমার কথা হচ্ছে যে ওনার একটা ফ্রেন্ড জোন আছে, যেটা ওনার লাইফে আসা বা উনি আমাকে অ্যাকসেপ্ট করার আগে ওনার ওই ফ্রেন্ড জোনটা হয়েছে। ওনার পার্সোনাল কিছু হ্যাবিট আছে যেটা ওনার হয়েছে, আমারও কিছু আছে। আমরা দুইজন একই একটা প্রফেশন লিড করি, তো দুইজনের দুই রকমের নেচার হতেই পারে। আমি সেটা যদি আপনার এখন ক্রিটিক্যাল করতে চাই বা যদি বলি আপনি এটা করবেন না, আপনি ফ্রেন্ড জনের সঙ্গে মিশবেন না, তাহলে হবে কি পার্সোনাল লাইফটাকে একটা জটিলতা তৈরি হবে। সেই পার্সোনাল লাইফে জটিলতা তৈরি করার দরকার নেই। আমরা নতুন একটা জীবন শুরু করেছি, সেটা আমরা যখন একটা সময় যাবে সেটা ব্যক্তিগতভাবেই টাইমটা আমরা নিজেদের দিব। তখন বন্ধু বান্ধব, আদার্স প্রফেশন, আদার্স আড্ডার জায়গাটা ছোট হয়ে অটোমেটিকই যাবে, জোর করে কিছু করানোর কিছু নেই। সমসাময়িক আপনারা দুজন, কিন্তু ন্যাশনাল টিমে সম্ভবত মাবি আক্তার সীমান্তই আপনার সিনিয়র। হাউ ইজ ইট ফিলিং, মানে যখন দেখেন আপনি আসলে আপনার ওয়াইফ আপনার থেকে সিনিয়র ক্যারিয়ার দিক থেকে? আমার খেলাধুলার দিক থেকে আমরা সেম এজ, আমরা একসাথে আসছি 10 সালে, কিন্তু মেডেলের দিক থেকে মানে উচ্চ পর্যায়ের দিক থেকেও আমার থেকে সিনিয়র বেশি। আর এটা নিশ্চয়ই আপনাকে অন্যভাবে একটা মোটিভেট করে, কারণ আপনার ওয়াইফ দুটা সাফ গেমসে গোল্ড মেডেলিস্ট, সেই জায়গায় প্রাউডের জায়গাটা তো অনেক বড়। মানে অ্যাজ এ হাজব্যান্ড, মানে নিশ্চয়ই আপনার যে অপূর্ণতা ছিল অথবা অপ্রাপ্তি ছিল সেটা অনেকটাই গুছিয়ে দিয়েছে। আমার ভালো লাগে এটা যে ধরেন এই কখনো কোনো মিডিয়া বা কোনো এই খেলাধুলায় যখন যায়, তখন ধরেন মাবি আক্তার সীমান্ত সাফ গেমসে স্বর্ণজয়ী 2 বার, ওর যে রেজাল্টগুলো আছে, যে মেডেলগুলো আছে, আমি আরও প্রাউড ফিল করি যে ওর নাম আছে সব জায়গায়, ভালো লাগে আমার কাছে। আর প্রাউড হওয়ার মতো একটা বিষয়, আসলে এটা সবার এই সুযোগটা অথবা সবার এই সৌভাগ্যটা হয় না। মাবি আক্তার সীমান্ত একটু অন্যভাবে আসতে চাই যে অনেক সময় সংসারে হয় না ছোটোখাটো একটু খুঁটিনাটি খুনসুটি হয়, তখন ছোটোখাটো ঝগড়া হয়, তখন বলে তুমি বেশি কথা বলো না, তোমার তো কোনো মেডেল নেই, আমার তো 2টা সাফ গেমসে মেডেল আছে, এরকম কি কখনো হয়? না, এমন জিনিসটা না। ওনার সঙ্গে আমার সবচেয়ে বেশি ঝগড়াটা লাগে ট্রেনিং টাইমটাতে। আমরা প্রচণ্ড ঝগড়া করি ট্রেনিংয়ে। আমার কাছে মনে হয় যেটা, মানে আমি যে বেসিকটা শিখে ওয়েট লিফটিং এসেছি, উনি বিগেন থেকে ওই বেসিকটা উনি পাননি। মানে আমি খুব ট্রাই করি
যে উনি যেন হচ্ছে হলো সেই আমার বেসিকটা উনি অ্যাকচুয়ালি মানে শিখে, কারণ আমি তো ট্রেনিংয়ের পাশাপাশি এখন নিজে কোচিং লাইফটা লিড করছি, নিজেকে নিজে কোচিং দিচ্ছি। তো আমার কাছে মনে হয় যে সব কিছু আমি বললে উনি পারবে। আর ঝগড়া মেডেলের দিক থেকে যদি আমি বলি যে আমি যদি ওনাকে কখনো মেডেল নিয়ে কোনো কথা বলি তাহলে এটা আমার দিক থেকে আমার নিজেকে ছোট করা হবে, কারণ আমি লাস্ট আপনার 2 বছর আগে তখন ওনার সঙ্গে আমার এমনি জাস্ট ফ্রেন্ডশিপ কথাবার্তা হতো, তখন উনি আমাকে এটা প্রকাশ করেননি যে উনি আমাকে বিয়ে করতে চান বা আমাকে পছন্দ করে। তখন আমি একটা পর্যায়ে, এটা আমি কখনো কোথাও বলি না বা বলিনি, এটা আমার মেন্টালিটি ছিল, আমি এমন একটা সিচুয়েশন গেছে আমার ক্যারিয়ারে আমি বাধ্য হয়েছিলাম নিজেকে সেট করতে যে আমি রিটায়ারমেন্টে যাব, আমি আর না, কারণ স্পোর্টসের যে একটা কালচার চলছে এখন এইটা দিয়ে জীবিকা লাইফ এবং জীবন যাপন করা অ্যাকচুয়ালি পসিবল না। তখন আমি বলবো যে উনি অ্যাজ এ ফ্রেন্ড, এখন উনি আমার হাজব্যান্ড, উনি আমাকে বলেছিলেন যে 3rd সাব গেমস তোমার ড্রিম, তুমি 3rd সাব গেমসে তুমি গোল্ড না পাওয়া পর্যন্ত তুমি তোমার ক্যারিয়ার ড্রপ করা এবং নিজে স্পোর্টস থেকে সরে যাওয়া এটা তোমার পক্ষে কখনোই সম্ভব না। তখন উনি আমাকে অনেক মোটিভেট করেছেন। আর মেডেলের খোঁটা আমি তো কখনোই ওনাকে দিব না, কারণ উনি ওনার লাইফে উনি অনেক স্ট্রাগল করেছেন। কলিগরা সবসময় এক অর্থে শিক্ষকই হয়, কারণ আমরা এক একজন আরেকজনের কাছ থেকে কিছু না কিছু শিখি। শিক্ষক মাবিয়া, ট্রেনিংয়ের মাবিয়া, ওয়াইফ মাবিয়া, কে বেশি টাফ, মানে কে কাকে হ্যান্ডেল করা বেশি টাফ? না, আমার মনে হয় যে যেহেতু আমি প্র্যাকটিস করতেছি তাহলে আমার কোনো কিছু একটা ভুল হচ্ছে ও আমাকে দেখাই দিল, বা ওর কোনো কিছু ভুল হচ্ছে সেটা আমি ওকে দেখাই দিলাম। আমাদের ভিতরে টাফ বলে কোনো কিছু নাই। সব কিছু আমরা ধরেন কোনো কিছু ভুল হলে বাসায় বা সংসারে বা খেলাধুলায় কোনো কিছু হলে আমরা একসাথে মিলেমিশে কাজ করি। টাফ বলে আমাদের কাছে কিছু মনে হয় না। মিলেমিশে কোনো কিছু করলে সব কিছুই সমান, কোনো কিছু মনে হয় না। ছোট করে জানতে চাইবো আসলে আপনার এই ওয়েট লিফটিংয়ে কীভাবে আসা, আর এত দূর পর্যন্ত আসলে এই জার্নিটা আসলে কতটা স্ট্রাগল করা লেগেছে আপনার? ধন্যবাদ আপনাকে। ওয়েট লিফটিংয়ে আসা আমার আপন চাচা, ছোট চাচা ওয়েট লিফটিং খেলতো বাংলাদেশ সেনাবাহিনীতে। তো ওনার সাথে আমি ছোটোবেলায় ওনার সাইকেলের কেয়ারের পিছনে বসে যাইতাম, দেখতাম। তো আস্তে আস্তে ভালো লাগা, সেই সময় তো বুঝতাম না যেটা এটা আমার প্রফেশনালি হয়ে যাবে। দেখতে 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 আস্তে 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 আমি আমার বাবা বললো যে তুমি ওয়েট লিফটিং করো। তো আমার বাবার সাপোর্ট ছিল, আমার ফ্যামিলির সাপোর্ট ছিল, আমার চাচার সাপোর্ট ছিল। তো আমি সেখান থেকে ওয়েট লিফটিং শুরু করি আস্তে আস্তে 2010 সালে ওয়েট লিফটিং শুরু করি। ওয়েট লিফটিং শুরু করার পরে 11 সালে আমার ফার্স্ট জুনিয়র কম্পিটিশন হয় ঢাকাতে। তারপর থেকে আমার আস্তে আস্তে এত দূর আসা। তবে আমার ফ্যামিলির দিক থেকে কোনো বাধা ছিল না, আমার সাপোর্ট ছিল আরও, বিশেষ করে আমার বাবার অনেক সাপোর্ট খেলাধুলার প্রতি। দর্শক, গল্প আড্ডা যতই করব ততই বাড়বে। সময় হলো ছোট্ট একটা বিরতির, কোথাও যাবেন না, সাথেই থাকুন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির। বিরতির পর আবারও ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির বিশেষ আয়োজনে। আমরা কথা বলছিলাম দুজন ভারোত্তোলক মাবি আক্তার সীমান্ত ও তার জীবন সঙ্গী সাকায়েত হোসেন প্রান্তর সাথে। আপনাদেরকে আরও একবার স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনার গল্প তো কম বেশি সবাই জানে, আসলে মাবি আক্তার সীমান্ত কতটা স্ট্রাগল করে এত দূর এসেছে। এমন কোনো গল্প আছে কি আপনার যেটা আসলে খুব বেশি জানানো হয়নি, মানুষকে বলা হয়নি? এই বিষয়ে এখন এই সিচুয়েশনে যদি আমি কথা বলি তাহলে হয়তোবা বলবে কি যে আমি হয়তোবা কোনো সিম্পৃতি নিতে চাচ্ছি বা আমি শো অফ করতে চাচ্ছি। কিন্তু একটা সত্য কথা হচ্ছে হলো আমি কিন্তু আমার প্রফেশনটা পেটের দায়ে করেছি। আমি এটা কখনো বলি না যে আমি পেটের দায়ে করেছি, আমার মনে হয়েছে আমার মামা দিয়েছে আমি তাই খেলেছি, কিন্তু বিষয়টা অ্যাকচুয়ালি এটা না। আমি যখন ওয়েট লিফটিং শুরু করি তখন আমার 11.5 বছর। আপনি একবার আপনি চিন্তা করেন 11.5 বছরের মেয়ে তখন কি বুঝে। আমি বলবো যে দিন জগৎ এবং বাইরের কোনো একটা কিছু আমি কখনো বুঝতাম না। ওইখান থেকে মামা এনে দিল, আসলাম বাসা। আমরা খুবই নিম্ন একজন দারিদ্র ফ্যামিলি থেকে উঠে আসছি। একবেলা খাওয়ার পরে যে আরেকবেলা কী খাবো সেটার নিশ্চয়তা ছিল না। এডুকেশন তো দূরে থাক, যেখানে খাবারের সিউরিটি নেই সেখানে এডুকেশন তো সম্ভব না। আমরা 3 ভাই বোনের মধ্যে আমরা খুবই অ্যাডজাস্ট করে, আমরা খুবই কম্প্রোমাইজেস করে আমাদের লাইফটা গড়েছি। তখন যদি আমি মনে করি যে আমাকে বলতে পারেন আপনি স্পোর্টস থেকে কিন্তু এখানে এসেছেন, আমার পেটে ক্ষুধা ছিল, আমার চোখে লজ্জা ছিল না, তার জন্য আজকে আমি এখানে সফল।
যদি আমার তখন চোখে আপনার পেটে ক্ষুধা না থাকতো, আমার চোখে তখন লজ্জা থাকতো। আমি হয়তো বা আজকে এই প্রফেশনে, এই জায়গায় এত অবহেলিত, এত কথা, এত নেগলেক্টেড, এত অপদস্থ হয়ে হয়তো বা স্পোর্টসে থাকতাম না। মাবিয়া আক্তার সীমান্ত একটু প্রতিবাদী হিসেবে আসলে স্পোর্টস এরেনাতে সবাই একটা নাম ডাক আছে। এই জিনিসটা আপনাকে কেমন লাগে যে আপনার এখন হয়তো জীবনসঙ্গী, আগে হয়তো আপনি মন থেকে ভালোবাসতেন, বলা হয়নি, ওই ক্যারেক্টারটা কেমন লাগে আপনার কাছে? অবশ্যই ভালো লাগে। ধরেন যেখানে কোনো অন্যায় হচ্ছে, খেলাধুলার দিকে বা অন্য কোথাও রাস্তাঘাটে চলতেছি, তাহলে কোনো রিক্সাওয়ালার সাথে বাঁধলো কোনো রকম কোন বিষয়ে, সেটাতে প্রতিবাদ করে, কোনো কিছু বিষয়ে প্রতিবাদ করে। সত্যি পথে যদি প্রতিবাদ করে, এটাতে কোনো সে নাই, এটা আরও প্রাউড ফিল করার জায়গা, বুঝছেন? তা আমার ওর প্রতিবাদগুলো যেখানে করে ভালো লাগে, কিন্তু বাসায় যখন প্রতিবাদ করে এগুলো ভালো লাগে না। ক্যারিয়ার হিসেবে ভারোত্তোলনকে নিয়ে সংসার চালানো কতটা টাফ, মানে এই বাংলাদেশে 2025 সালে এসে? বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোথাও ধরেন বাজার করতে যাই, 1 কেজি চালের দাম 80 টাকা, 1 কেজি চালের দাম 80 টাকা। আমরা যেহেতু আনসার বাহিনীতে চাকরি করি, আমরা যে স্যালারিটা পাই, সেই স্যালারিটা ধরেন আমাদের কোনো রকম চলে যায়, বুঝলেন? তাছাড়া আমাদের কিন্তু আউটসাইড কোনো ইনকাম নাই, আমাদের কোনো রকম চলে যায়। তো আমার বাবার আমার তো না, বাবার একটা বিজনেস আছে, ছোটোখাটো একটা বিজনেস আছে, বাসায় কিছু জায়গা আছে, কিছু অল্প কিছু আছে, পারিবারিক একটা আপনি সাপোর্ট হ্যাঁ পাচ্ছেন। সাপোর্ট পাচ্ছি। তো অনেক কিছু চিন্তা করে মানে আটকায় না কোনো কিছু, চলে যায়, মোটামুটিভাবে চলে যায় সব কিছু। মানে আপনি যেই প্রেক্ষাপট থেকে আপনার ক্যারিয়ারে এত দূর এসেছেন, মাবিয়াকে আপনি সামনে থেকে দেখেছেন, স্ট্রাগল দেখেছেন, শুনেছেন, আপনাদের সন্তান যদি ভবিষ্যতে আসে, আপনারা কি জেনে বুঝে ওয়েট লিফটিংয়ে দিবেন? দেখুন, আমি অবশ্য তখন আমি যখন ওয়েট লিফটিং শুরু করি, উনি যখন শুরু করেন, তখন আমাদের পারিবারিক সিচুয়েশনটা অন্য একরকম ছিল। এখন আমি বলবো যে আমার রূপকথার একটা গল্পের মতো, স্যান্ডিলার গল্পের মতো চেঞ্জ হয়েছে, একদম পুরো রাতারাতি চেঞ্জ হয়েছে। তা আমার বাচ্চা কাচ্চার কিন্তু হলো লাইফটা আমার মতো হবে না। তো আমি কিন্তু তখন চিন্তা করব, আজ থেকে 5 থেকে 6 বছর পরে যখন আমি চিন্তা করব যে ওয়েট লিফটিংয়ের চিত্র চেঞ্জ হয়েছে, এবং আপনারা অ্যাজ এ রাষ্ট্র একটা স্পোর্টসকে আপনি একটা ফিনান্সিয়াল সিকিউরিটি দিয়েছেন, এবং একটা শেষ লাইফে ভিক্ষা করে লাইফের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে না, এই সিকিউরিটি আপনি দিয়েছেন, আর্থিক সিকিউরিটি দিয়েছেন। আমি তখন আমার বাচ্চা কাচ্চাকে ওয়েট লিফটিং বলেন বা যে কোনো স্পোর্টসে দিব, আর না হলে যেই স্পোর্টসে সবচেয়ে টাকা উড়ে আমি সেই স্পোর্টসে দিব। কারণ আমি যেই 1 মাসে, আপনারা অবাক হবেন, এখনও পর্যন্ত আমরা এই সিচুয়েশনে দাঁড়িয়ে 1 মাস যদি একটু বিলাসিতা করি, তার পরের মাসে আমাদের লোন করে, দেনা করে, কারো কাছ থেকে হাওলাত করে এসে চলতে হয়। এটা একদম বাস্তব কথা। আর এই বাস্তবের জন্য হয়তো আমি অনেকের কাছে অপ্রিয়, কিন্তু এটা বাস্তব। এখন কেউ প্রকাশ করে না তার ইমেজের জন্য, স্ট্যাটাসের জন্য, আমি প্রকাশ করি বিকজ হলো এটা বাস্তবতা। কারণ আমি ভুল ইনফরমেশন ফেস করেছেন, আমি এটা ফেস করছি নাও, আমি করছি। এখন আমি কাউকে এখন বলতে হবে তোমাকে অনেক দিয়েছে, আমি স্বীকার করছি সরকার আমাকে দিয়েছে, কিন্তু আমি পেয়েও আজকে মানুষের কাছে এরকম আমাকে 1 মাস একটু বিলাসিতা করলে পরের মাসে আমার কারো কাছ থেকে লোন করে চলতে হচ্ছে। যা আমার মতো যে পায়নি তার অবস্থাটা চিন্তা করেন, আপনি তার অবস্থাটা চিন্তা করে দেখেন, তাহলে বাংলাদেশের স্পোর্টসকে আপনি ক্যারিয়ার হিসেবে কীভাবে নেবেন? আমি আমার বাচ্চা কাচ্চা হোক এবং আমার নেক্সট জেনারেশন যেই আসুক না কেন, আমি এমন একটা খেলাধুলাই দিব যেটাতে প্রচণ্ড বিলাসিতা করার পরও ব্যাংক ব্যালেন্স কোনোদিন খালি হবে না, এবং প্রচণ্ড লাইফ সিকিউরিটি হবে। আমি এমন স্পোর্টসে তাকে দিব, আমি এমন স্পোর্টসে তাকে দিব না যার কিনা তারপরে শেষ জীবনে এসে কোথাও না কোথাও থেকে দুস্থ অ্যাপ্লিকেশন করে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে হয়। আমি দুস্থ অ্যাপ্লিকেশন করে, আমার কাছ থেকে কিন্তু গোল্ড রাষ্ট্র নেয়নি, তো আমি রাষ্ট্র থেকে দুস্থ অ্যাপ্লিকেশন করে নিজের শেষ জীবন শেষ করব না। এমন সিচুয়েশনে নেক্সট জেনারেশন আমি আনবো না। মাবিয়া আক্তার সীমান্ত যখন কথা বলে তখন আসলে শুনতেই মন চায়, কিন্তু বাসায় কি এত শুনতে মন চায়? বাসায় সারাদিন এটা করো, ওটা করো, এখানে যাও, ওখানে যাও, চিল্লি এইগুলাই। আমি সবসময় রিজার্ভ থাকি, যত কথা কম বলি ততই ভালো, কারণ বেশি কথা বললে ধরেন যে একটা ঝগড়া ঝামেলা লেগে যায়, এই জন্য আর কি। মাবিয়া আক্তার সীমান্ত যদি আপনাকে বলা হয় যে একটা খুব ভালো গুণ আর একটা বাজে অভ্যাস, আপনি কোনটা পিক করবেন? কোনটা পিক করবেন? সবচেয়ে ভালো গুণটা আগে শুনি। ভালো গুণ খালি চিল্লাচিল্লি করা, এটা ভালো গুণ? ভালো গুণ।
শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে আপনার 1 মাসে। ওকে, খারাপ গুণটা শুধু শুনি। খারাপ গুণ খারাপ রাত অভ্যাস আর কি। বেশি রাত জেগে ঘুমানো। আচ্ছা, ধরেন যে আমি ঘুমাই যাই হাইস্ট 11টা থেকে 12টার ভিতরে রাত্রে ঘুমাই যাই, ও 2টা 2:30, আমি হঠাৎ ঘুম ভেঙে গেল, ওটা দেখতেছি ফোন টিপতেছে। খারাপ গুণ। আচ্ছা। এদিকে আবার আপনার পরের দিন ভোরবেলা উঠে আবার ধরেন ট্রেনিং আসতে হবে, কিন্তু মাঝখানে যে অল্প 2-1 ঘন্টার যে টাইমটা, এটা কিন্তু শরীর তো আপনার রিকভারি করবে না, রাইট। এটা তার খারাপ গুণ। যেহেতু ভোরবেলা উঠে প্র্যাকটিস যাইতে হবে আবার। হাজবেন্ড হিসেবে যদি তার মধ্যে একটা পরিবর্তন আপনি আনতে চান, যেটা আপনি চান যে আপনার হাজবেন্ডের এই পরিবর্তনটা আনলে আপনার আরও বেশি ভালো হাজবেন্ড হয়ে উঠবেন তিনি, কোনটা আপনি চেঞ্জ করতে চান? আর কোন গুণটা যেটা আপনি ওনার কাছ থেকে পেতে চান যে আপনার হাজবেন্ডের এই গুণটা আপনি আপনার কাছে অ্যাডপ্ট করতে চান? উনি যে কোনো একটা কিছু নিয়ে অতিরিক্ত ভাবেন এবং ওইটাকে আপনার অতিরিক্ত আমরা বলি না অনেকটা বিষয় নিয়ে খুব ক্রিটিক্যাল মেন্টালিটি নিয়ে চিন্তা করা এবং ভাবা পেঁচানো, এই জিনিসটা আমি ওনার চেঞ্জ করতে চাই। কারণ এই জিনিসটা উনি একটু বেশি, এটার জন্য আমি খুব বিরক্ত, এটা চেঞ্জ করতে চাই। বাংলাদেশি দম্পতি হিসেবে যে প্রশ্নটা আপনাদেরকে না করলেই না, সেটা হচ্ছে বাসায় মশারিটা নাই কে? বাসায় মশারি নাই। প্রশ্নটা হচ্ছিল এটা বিছানাটা ঝাড়ু দেয় কে? আচ্ছা, সেটাই শুনি তাহলে। হ্যাঁ, বিছানা ঝাড়ু ওনাকে দিয়ে দেওয়াই আমি। ধরেন আমি আসলাম, রাত্রে খাবার দাবার করে আসলাম, এখন আসার পরে গেটের বাইরে তো হচ্ছিল আমি বাড়ির বউ, গেটের ভিতরে কিসের বউ? এখন বিছানা ঝাড়ু দাও, আমি ঝাড়ু দিতে পারবো না। ছেলেটা খুব ভালো পাইছি, বিছানাটা ঝাড়ু দেয়। তারপরে যদি তারপরে যদি ধরে শুয়ে পড়ছি, একটু পানির বোতলটা আনা হয় নাই, একটু পানির বোতলটা এনে দাও তো, ভালো আছে, এনে দেয়। মাবি আক্তার সীমান্ত ভারতে গোল্ড জেতার পরে তার যে জাতীয় সঙ্গীতের সময় তার যে কান্না, প্রত্যেকটা বাংলাদেশি যেই এই ফুটেজটা দেখেছে তারই আসলে শিহরণ জেগেছে, অনেকের চোখে অশ্রুও চলে এসেছে। সেই স্মৃতিটা আপনার মুখ থেকে শুনতে চাই। 16 সালে 11তম সাউথ এশিয়ান গেমস, আমরা একসাথে কিন্তু ক্যাম্পে ছিলাম, কোনো কারণে আমার যাওয়া হয় নাই, অথচ ও গেছে। তো আমি কিন্তু সবসময় টেলিভিশনে দেখতেছি খেলাধুলা। তো যখন ও ফার্স্টে মানে মেডেল পাইছে, মানে গোল্ড মেডেল, মানে অনুভূতিটা অন্যরকম, বুঝছেন। আমরা বাসার আমার আব্বু আম্মু ফ্যামিলির সবাই পরে খেলা দেখতেছি, মানে এই অনুভূতিটা অন্যরকম, মানে বলে ইয়ে করা যাবে না, আচ্ছা, বোঝানো যাবে না। তখনকার সাউথ এশিয়ান গেমসের গোল্ড মেডেলিস্ট মাবিয়াকে আজকে মাবিয়াকে বিয়ে করলেন, সেই অনুভূতিটা বলেন। এই যে এতদিন ধরে দেখতেছি, দেখতে একটা এখন আপনি কি গোল্ড অ্যাচিভ করছেন? অবশ্যই। আচ্ছা, তাইলে হলো। আসলে এই দুজনে এত দুর্দান্তভাবে কথা বলেন এবং গল্প এত জমি তুলতে পারেন যে আমরা চাইলেও আসলে তাদেরকে থামানো যাচ্ছে না, তবে আমাদের থামতে হবে, কারণ আজকে এর মতো শেষ করতে চাই ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরও একবার ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।